আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের পঞ্চম অধ্যায়ের উপরে আমরা ক্লাস শুরু করেছিলাম। স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন আমাদের টপিক ছিল। আমরা গত ক্লাসে স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কে আলোচনা করেছি। এই যে একজন ভদ্রলোকের ছবি আমি গতদিন দিয়েছিলাম যে তিনি আতঙ্কিত অবস্থায় আছেন, জানেন না স্বল্পমেয়াদী অর্থায়ন কি। আমরা বোঝাতে চেষ্টা করছি যে সেটা কি, তাই না? আমরা বোঝাতে চেষ্টা করছি যে এটা সুবিধা কি, স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়নের সুবিধাগুলো কি, উৎসগুলো চেনানোর চেষ্টা করছি। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের আবার কালকে গত ক্লাসে যে আলোচনাগুলো ছিল সেটাতেই যাই। আচ্ছা, এখানে দেখো আমরা অপ্রাতিষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক দুটো ভাগে ভাগ করেছি। প্রথমে স্বল্পমেয়াদী অর্থায়নকে, এরপরে যেটা আমাদের অপ্রাতিষ্ঠানিক ছিল সেটাকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলেছি, গ্রাম্য মহাজন বলেছি। স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে কিছু উদাহরণ আমি দেখিয়েছি। আর এপাশে আমাদের প্রাতিষ্ঠানিক উৎসকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। একটা আমি বলেছি মুদ্রাবাজার ঋণ, আর একটা ছিল ব্যাংক ঋণ। মুদ্রাবাজার ঋণের মধ্যে আমাদের কমার্শিয়াল পেপার ছিল, বাণিজ্যিক কাগজ যেটা, আর ছিল আমাদের ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স বা ব্যাংকের স্বীকৃতিপত্র। তাহলে আমাদের যেটা কমার্শিয়াল পেপারটা কি, যেগুলো রিনাউন্ড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কমার্শিয়াল পেপারের মাধ্যমে ঋণ সংগ্রহ করে থাকে। রিনাউন্ড এই কারণে, কারণ সবার কমার্শিয়াল পেপার সবাই কিনবে না, মানে গ্রাহকরা কিনতে চাইবে না। পরিচিত রিনাউন্ড যে ক্রেডিট ওয়ার্দিনেস যাদের আছে সেই কোম্পানিগুলোরই কমার্শিয়াল পেপার সাধারণত গ্রাহকরা কিনে থাকে। তাহলে এই কমার্শিয়াল পেপার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আমরা বলবো সেটা হলো যে প্রাইম যে রেট, মানে একটা কোম্পানি, একটা ব্যাংক যে প্রাইম রেটে যে ঋণটা দিয়ে থাকে, স্বল্পমেয়াদী যে ঋণটা দিয়ে থাকে, তার থেকে এই কমার্শিয়াল পেপারের যে ইন্টারেস্ট রেটটা থাকে এটা একটু কম থাকে। ঠিক আছে, এটা একটা সুবিধা, যারা অর্থ সংগ্রহ করছে তাদের জন্য সুবিধা। আচ্ছা, আর আমাদের বাণিজ্যিক কাগজ আমরা দেখলাম। আর ব্যাংকের স্বীকৃতিপত্র আমরা কি বলেছিলাম, যে এটা ব্যাংক স্বীকৃতি দিচ্ছে। কিভাবে? এটা সাধারণত আমরা দেখি বৈদেশিক বাণিজ্য যেটা বা ফরেন ট্রেড আমরা যেটা বলি, বা শিপমেন্ট, যদি ডোমেস্টিকও হয়, মানে দেশের অভ্যন্তরেও হয়, যেটা শিপমেন্টের ব্যাপার আছে, এই ধরনের ক্ষেত্রে যখন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ব্যাংক একজন মানে স্বীকৃতি দিয়ে থাকে, মানে সে গ্রহণযোগ্যতা তৈরি করছে ক্রেতা বিক্রেতার মধ্যেখান থেকে। যেমন যদি বাংলাদেশের কোনো আমদানিকারক জাপান থেকে কোনো ইলেকট্রনিক্স গুডস সে কিনতে চায়, তাহলে কি করবে? এখানে বাংলাদেশের একটা ব্যাংকের সাথে সে যোগাযোগ করবে, এখানে সে এলসি খুলবে, লেটার অফ ক্রেডিট। এলসি খুলবে, এলসি খোলার পরে বাংলাদেশে যে ব্যাংকটি আছে সে হয়তো জাপানের কোনো ব্যাংকের সাথে সে আগের থেকেই প্রি এগ্রিমেন্ট থাকবে, এবং সেই এগ্রিমেন্টের মাধ্যমে সে একটা ড্রাফট করবে যে হ্যাঁ এই ক্রেতাকে সে অ্যাটাস্টেড করলো বা সে স্বীকৃতি দিয়েছে। তখন জাপানি ব্যাংকের মাধ্যমে এটা পৌঁছে যাবে বিক্রেতার কাছে, এবং বিক্রেতা সে একইভাবে যখন সে পণ্যটাকে শিপমেন্টে পাঠিয়ে দিচ্ছে, তখন এই একটা 90 দিন অথবা 180 দিন বা যেরকমভাবে সে চাচ্ছে সেরকমভাবে একটা ড্রাফট তৈরি করে সে পৌঁছে দিবে ব্যাংকের কাছে। ব্যাংকের মাধ্যমে এই লেনদেনগুলো সংঘটিত হয়ে থাকে। এখানে ব্যাংক মাঝখান থেকে স্বীকৃতি দিয়ে থাকে যে হ্যাঁ আমি তার ক্রেতা এবং বিক্রেতা দুজনকে, যে আমি তার মানে ব্যাংকে আমরা সবাই চিনি, ক্রেতা বিক্রেতা হয়তো দুজনকে চেনে না। ঠিক আছে, তাহলে এরকম আমরা ব্যাংকের স্বীকৃতিপত্র আমরা দেখে থাকি। আচ্ছা, এবার আসো ব্যাংক ঋণ। আমাদের আজকের বিষয়টা হলো ব্যাংক ঋণ। আমরা আজকে ব্যাংক ঋণ সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক ঋণকে প্রথমে আমরা কি করেছি, দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো জামানতবিহীন ঋণ, আর একটা হলো জামানত যুক্ত ঋণ। জামানতবিহীন মানে কি? জামানত হলো বন্ধক, কিছু কোনো সম্পত্তি বন্ধক রেখে যে ঋণটা গ্রহণ করা হচ্ছে। এবং একটা বড় বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে আমরা বলবো, সেটা হলো যে বন্ধক দেওয়ার জন্য বা জামানত হিসেবে যে সম্পত্তিটা ব্যবহার করা হয় স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে, সেটা কিন্তু আবার স্বল্পমেয়াদী যে সম্পদগুলো আছে, কারেন্ট অ্যাসেট, যেটা চলতি সম্পদ আমরা যাকে আমরা চিনি, যেমন মজুদ পণ্য হতে পারে, প্রাপ্য বিল হতে পারে, এগুলোকেই কিন্তু বন্ধক হিসেবে রাখা হয় বা জামানত হিসেবে রাখা হয়। ঠিক আছে, তাহলে আর জামানতবিহীন ঋণের ক্ষেত্রে নিচে যেই সেক্টরগুলো আছে বা আমরা যে বক্স দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু উদাহরণ, এগুলো আর ক্লাসিফিকেশন কিন্তু নয়। ঠিক আছে, যেমন জামানতবিহীন ঋণের ক্ষেত্রে আমরা বলেছি লেনদেন ঋণ, ঋণ রেখা, স্থির হার ঋণ, ভাসমান ঋণের হার, এগুলো এক একটা ঋণের নাম আমরা বলতে পারবো, বিভিন্ন ধরনের ঋণ। আর জামানতযুক্ত ঋণের ক্ষেত্রে প্রাপ্য বিল ফ্যাক্টরিংয়ের মাধ্যমে, প্রাপ্য বিল জামানত রেখে, আর মজুদ পণ্য বন্ধক রেখে, এই তিনটা আমরা উদাহরণ এখানে নিয়ে এসেছি। তাহলে চলো একটা একটা করে আমরা একটু দেখি যে কি। তাহলে প্রথমেই আমাদের কি আসছে, সেটা হলো লেনদেন ঋণ, ট্রানজাকশন লোন। এক্ষেত্রে যেটা হয় দেখো, এখানে কোনো একটা বিশেষ উদ্দেশ্যের জন্য, একটা কাজের জন্য, হ্যাঁ, ব্যাংক কি করছে, ব্যাংকের কাছে ঋণ গ্রহীতা যিনি, তিনি একটা কোনো কার্য সম্পাদন করবেন, সেটার জন্য
তিনি লোন চাইছেন, এবং ব্যাংকও কিন্তু একদম স্পেসিফিক্যালি ওই কাজটার দিকেই সে খেয়াল করে। এখানে আমরা জানি, দেখো একটা উদাহরণ আছে যে একটি টেন্ডার কাজ করার জন্য 20 লাখ টাকা ঋণের প্রয়োজন। এখানে সাধারণত যেটা হয়, আমরা যে পরবর্তী দেখলাম যে আমাদের ঋণ রেখা বা ঘূর্ণায়মান ঋণ আছে, এগুলোর মাধ্যমে অনেক সময় দেখা যায় কি যে পরিমাণ ঋণ প্রয়োজন ছিল সেটা হয়তো কমপ্লিট হয়নি। তখন কি করা হয়, তখন এই লেনদেন ঋণের মাধ্যমে ঋণটা সংগ্রহ করা হয়। এবং এই ক্ষেত্রে ব্যাংক কিন্তু এই ক্রেতা যিনি ঋণ গ্রহীতা তার কিন্তু এটা দেখছে না, মানে ক্রেডিট ওয়ার্থিনেস মানে তার পাস্ট যে পারফরমেন্সটা এটা কিন্তু খুব একটা দেখে না। যেই লেনদেনের জন্য সে লোনটা করছে সেই লেনদেন থেকে ক্যাশ ইনফ্লো কতটুকু হবে এবং কখন সে এটা পরিশোধ করবে, তার সেই সক্ষমতা, পরিশোধের সক্ষমতা হবে কিনা, এগুলো তারা বিচার করে সাধারণত ঋণগুলো দিয়ে থাকে। এবং যিনি ঋণ গ্রহীতা তিনিও কিন্তু যখন কাজটা সম্পাদন হয়ে যাচ্ছে, টাকা সে হাতে পাচ্ছে, সাথে সাথে সে পরিশোধ করে দিচ্ছে। তাহলে লেনদেন ঋণ হলো একদম বিশেষ কোনো কাজের জন্য, অল্প সময়ের জন্য হয়তো এটা ঋণ নেওয়া হয়েছে, ওই কাজটা সমাধান হয়ে গেলে সে ঋণটা পরিশোধ করে দিচ্ছে, সেটাকে আমরা লেনদেন ঋণ বলি। সাধারণত ঋণ রেখা বা ঘূর্ণায়মান ঋণ যেগুলো আছে, রিভলভিং ক্রেডিট, এগুলোর বাইরে আরও যদি আমাদের ঋণের প্রয়োজন হয় তখন এভাবে ঋণ সংগ্রহ করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এরপরে আসো আমরা ঋণ রেখা, লাইন অফ ক্রেডিট। লাইন অফ ক্রেডিট অ্যাকচুয়ালি এটা আমাদের যত আমরা ঋণ গ্রহণ করে থাকি, একদম নর্মাল যে ঋণ, সেটা সবকটাকে আমরা মোটামুটি লাইন অফ ক্রেডিট বা ঋণ রেখা বলে থাকি। এখানে দেখো কি বলছে যে ঋণ রেখা হলো একটি অনানুষ্ঠানিক চুক্তি, মানে ইনফর্মাল এগ্রিমেন্ট, ঠিক আছে। এবং একটি ব্যাংক তার গ্রাহককে একটি স্বল্পমেয়াদী ঋণ নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করতে সম্মত হয়, ঠিক আছে, সে সম্মত হচ্ছে। এখানে দেখো কি হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংক ঋণ গ্রহীতাকে সম্মতি দিচ্ছে যে হ্যাঁ, আমি তোমাকে এই পরিমাণ ঋণ এই সময় দিচ্ছি। এটা একটা ইনফর্মাল, বলছে এটা ইনফর্মাল, এটা অনানুষ্ঠানিক। অর্থ কি, এখানে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে কোনো লিগ্যাল যে এগ্রিমেন্ট, এটা কিন্তু বা লিগ্যাল যে কমিটমেন্ট যেটা আমরা বলবো, লিগ্যাল কমিটমেন্টটা কিন্তু এই যে ঋণ চুক্তি এর মাধ্যমে তৈরি হয় না। তার মানে কি, মানে হলো যে ঋণদাতা, যে ব্যাংক যে ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করবে, এই যে তার সময়টা, সে যে কোনো সময় কিন্তু বলতে পারে যে না, আমি আর দিব না ঋণ, ঠিক আছে। এটা তাদের মধ্যে কোনো কমিটমেন্ট তৈরি হচ্ছে না দুজনের মধ্যে যে সে দিবেই। যদি ব্যাংক মনে করে যে না, এই ঋণ গ্রহীতা লোন পরিশোধ করতে পারবে না, তার অবস্থা ভালো নয়, কোম্পানির অবস্থা ভালো নয়, তার সেরকমভাবে ক্যাশ ইনফ্লো নেই, তাহলে কিন্তু সে চাইলে না এটা উইথড্র করতে পারে। সেই জন্য এটা আমাদের ইনফর্মাল চুক্তি আমরা বলছি। এবং এটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট একটা পরিমাণ, এটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারবো যে এটা এককালীন। যখন ঋণ গ্রহীতা ঋণটা উত্তোলন করবে, যদি মনে করো 10 লাখ টাকার ঋণ চুক্তি হয়েছে লাইন অফ ক্রেডিটের মাধ্যমে, তাহলে ঋণ গ্রহীতা যিনি আছেন তিনি 10 লাখ টাকা উত্তোলন করবেন যে কোনো একটি সময়, বারবার তিনি উত্তোলন করতে পারবেন না, যে কোনো একটি সময় ঋণ গ্রহণ করবেন এবং ওটার জন্য তাকে একটা সুদ পরিশোধ করতে হবে, ঠিক আছে। এটা হলো আমাদের ঋণ রেখা। আর আমাদের রিভলভিং ক্রেডিট, দেখো রিভলভিং ক্রেডিট বা ঘূর্ণায়মান ঋণ যেটা আছে, ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে এটাও একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হয়। যেমন বলা হচ্ছে কি, ঘূর্ণায়মান ঋণ হলো একটি আনুষ্ঠানিক চুক্তি, ওখানে ছিল অনানুষ্ঠানিক, আর এখানে আমরা বলছি আনুষ্ঠানিক, ফর্মাল একটা এগ্রিমেন্ট, যেখানে একটি ব্যাংক তার গ্রাহকের সর্বোচ্চ পরিমাণ ঋণ মঞ্জুর করে থাকে এবং গ্রাহক একাধিক সময় এই ঋণ উত্তোলন করতে পারে, ঠিক আছে, একাধিক সময় ঋণ উত্তোলন করতে পারে। আমরা ঋণ রেখায় কি বলেছি, একবারে উত্তোলন করবে, আর এটা একাধিক সময় সে উত্তোলন করবে। অর্থাৎ 10 লাখ টাকা যদি ঋণ মঞ্জুর হয়, একটি ব্যাংক যদি কোনো গ্রাহককে যদি ঋণ দিয়ে থাকে, তাহলে তিনি এক বছরের জন্য হলে তিনি হয়তো একবার 2 লাখ টাকা, আর একবার 2 লাখ টাকা, আর একবার 2 লাখ টাকা, এইভাবে তিনি উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু ঋণ রেখার ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু সেটা এককালীন উত্তোলন করা হয়। আর এখানে একটা বৈশিষ্ট্য হলো যে ঋণের যতটুকু অংশ উত্তোলন করা হবে না তার জন্য একটি প্রতিজ্ঞা ফি দিতে হবে। এটাকে প্রতিজ্ঞা ফি বলে, কমিটমেন্ট ফি বলতে পারো, বাধ্যবাধকতা ফি বলে, অনেক নামে এখানে নামকরণ করা হয়। তাহলে কথাটার মানে কি হলো, মানে হলো যে 10 লাখ টাকা ঋণ ব্যাংক কোনো গ্রহীতাকে দিয়েছে, রিভলভিং ক্রেডিটের চুক্তি তার দুজনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে, এটি একটি আনুষ্ঠানিক চুক্তি, এটার মধ্যে একটা লিগ্যাল কমিটমেন্ট তৈরি হয়ে গেছে এবং ব্যাংক কিন্তু এটা ডিসএগ্রি করতে পারবে না যে আমি তোমাকে দিব না, ঠিক আছে, তাকে এগ্রি করতে হবে, তাকে সে অবশ্যই সে প্রদান করবে, 1 বছরের জন্য সে 10 লাখ টাকা প্রদান করবে। এখন যিনি ঋণ গ্রহীতা কোম্পানি, তিনি কি করতে পারেন, তিনি ধাপে ধাপে হয়তো 6 লাখ টাকা উত্তোলন করলেন। এখন এই 6 লাখ টাকা তিনি যেহেতু ইউজ করেছেন, ব্যবহার করেছেন, এই 6 লাখ টাকা হলো তিনি সুদ পরিশোধ করবেন এই 6 লাখ টাকার ওপরে, ঠিক আছে, যে সুদের হারটা যেটা মানে যেটা স্টেটেড থাকবে, বিবৃত থাকবে, সেটা সে প্রদান করবেন।
তার সাথে সাথে যে অংশটুকুকে সে পরিশোধ ইউজ করতে পারেনি, মানে 4 লাখ টাকা, সে 10 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকা ব্যবহার করেছে এবং বাকি 4 লাখ টাকা তো ব্যবহার করতে পারে নাই, তাহলে এই 4 লাখ টাকার উপরে সে প্রতিজ্ঞা ফি বা কমিটমেন্ট ফি এটা সে প্রদান করবে। তাহলে কি হলো যে যিনি গ্রাহক তিনি কিন্তু ব্যবহার করলেন 6 লাখ টাকা, কিন্তু তাকে সুদের সাথে সাথে আবার একটা কমিটমেন্ট ফিও দিতে হলো, যেটা লাইন অফ ক্রেডিটে আমরা সেটা পাবো না, আমরা শুধুমাত্র সেখানে সুদ পাবো, ঠিক আছে। এবং পুরো তবে সেখানে 10 লাখ টাকায় পুরো টাকাটাই তাকে উত্তোলন করতে হবে, বা যে টাকাটা সে নিচ্ছে সে টাকাটাই। আচ্ছা, তাহলে আমাদের রিভলভিং ক্রেডিট আর লাইন অফ ক্রেডিটের মধ্যে পার্থক্যটা কি হলো? দুটোতেই তো আমরা দেখছি যে একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে দুটোর মধ্যে পার্থক্যের ক্ষেত্রে আমরা বলবো যে ঋণ রেখাটা এককালীন, একটি সময়ের জন্য এটা করতে হবে। এবং প্রশ্ন কি, রিভলভিং ক্রেডিটে ঋণের টাকা ফেরত দিলে আবার কি ওই পরিমাণ টাকা রিনিউ হয়ে যাবে? এটা হতে পারে, এটা ডিপেন্ড করে তোমার ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে। যদি এমন হয় যে সে ব্যবহার করে ফেলেছে, তাহলে দরকার হলে সেটা প্রয়োজনের সাপেক্ষে আবার সেটা রিনিউ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা লাইন অফ ক্রেডিটের ক্ষেত্রেও হতে পারে। লাইন অফ ক্রেডিটেও যদি টাকাটা সে ব্যবহার করে ফেলে, ধরো 1 বছরের জন্য কথা ছিল যে ব্যবহার করবে, কিন্তু তার আগেই সে ব্যবহার করেছে, তার আবারও প্রয়োজন, তাহলে আবার নতুন করে এগ্রিমেন্ট হতে পারে, কোনো সমস্যা নেই, এটা রিনিউ হতে পারে। তাহলে আমাদের ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে আমরা দেখছি যে এককালীন দরকার হয় না, বারবার সে উত্তোলন করতে পারছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত, ওই লিমিটটা কিন্তু ক্রস হবে না, ঠিক আছে। 10 লাখ টাকা যদি ম্যাক্সিমাম লিমিট হয়, ম্যাক্সিমাম লিমিটে সে করতে পারবে। কিন্তু আর লাইন অফ ক্রেডিটের ক্ষেত্রে একবারে দিতে হবে। আর লাইন অফ ক্রেডিটের ক্ষেত্রে আমরা শুধু সুদের পরিমাণটা পাবো। এখানে আমরা দেখবো যে যেহেতু এটা ফর্মাল এবং যে পরিমাণ টাকা ম্যাক্সিমাম লিমিট প্রদান করা হবে সেটা কমিটমেন্ট করা হয়েছে, এর বাইরে কিন্তু ব্যাংক যেতে পারবে না। তাহলে যেহেতু কমিটমেন্ট হয়ে গেছে, যিনি ঋণ গ্রহীতা তিনি এই ঋণটাকে যদি ইউজ করেন ভালো, ইউজ যদি না করেন তাহলে তাকে কমিটমেন্ট ফি দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যে প্রশ্ন করলে যেটা রিনিউ হতে পারে কিনা, ওই যে সেই কথাই লাইন অফ ক্রেডিট এবং রিভলভিং ক্রেডিট বোথ দুই ক্ষেত্রে আমরা বলবো যে যদি অ্যামাউন্টটা ম্যাক্সিমাম যে লিমিটটা আছে সেটা ব্যবহৃত হয়ে যায় এবং ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যদি আবার একটা চুক্তি হয় যে হ্যাঁ ঠিক আছে সে তার আরও প্রয়োজন, সে সেটা পরিশোধ করেছে আরও প্রয়োজন, তাহলে সেটা হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এটা আমরা তো স্বল্পমেয়াদী অর্থায়ন করছি, তাই না? স্বল্পমেয়াদী অর্থায়নে সব কিছুই আমরা বলেছি এটা ফ্লেক্সিবল, নিয়মকানুনগুলো ফ্লেক্সিবল, খুব সহজ শর্ত, সব কিছুই খুব সহজেই ঋণগুলো গ্রহণ করা যায়। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলছে যে স্থির হার ঋণ। এই ধরনের ঋণ কি হয় দেখো, এখানে যে প্রাইম সুদের হার আমরা বলছি, এই প্রাইম সুদের হার যখন লোনটা গ্রহণ করা হলো তখন প্রাইম সুদের হারের থেকে একটু বেশি নির্ধারণ করা হয়েছে এবং ঋণের যে ম্যাচুরিটি, এই ম্যাচুরিটি শেষ হওয়া পর্যন্ত কিন্তু এটা কি থাকে, এই যে প্রাইম রেটের থেকে বেশি যে স্থির যে ঋণটা, যে ঋণের হারটা নির্ধারণ হয়েছে এটা কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে, এটা থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি দেখছি কি আছে যে রিনিউ করতে হলে কি আবার নতুন করে চুক্তি করা লাগে? নতুন করে চুক্তি করা লাগতেও পারে, আবার যদি এমন হয় যে এটা ব্যাংক এবং কোম্পানিগুলোর সাথে একটা রেগুলার বেসিসেই কিন্তু এই চুক্তিগুলো থাকে, ঠিক আছে। প্রতি বছরই হয়তো এমনভাবে প্রতি বছরই হয়তো একই পরিমাণ এটা মানে রিনিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার হয়তো তার যিনি গ্রাহক তিনি হয়তো আবার একটা অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন যে হ্যাঁ আমার লাগবে, তিনি আবেদন করছেন, ব্যাংক হয়তো সেটাকে আবার এগ্রি করছে। কিন্তু এখানে যেহেতু আনুষ্ঠানিকতাই কিন্তু অনেক কম, ঠিক আছে, এখানে কিন্তু আমরা দেখব যে আমাদের এটা যেহেতু প্রাতিষ্ঠানিক হলেও, যদিও আমরা রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে বলেছি আনুষ্ঠানিকতা, কিন্তু তারপরও এখানে জামানতের যেহেতু প্রশ্ন নাই, সেই জন্য এগুলো অনেক সহজ, শর্তগুলো অনেক সহজ এবং সহজেই কিন্তু এগুলো রিনিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখব, স্থির হার ঋণের ক্ষেত্রে আমরা কি বলেছি যে ফিক্সড রেট লোন। হ্যাঁ, এই লোনের ক্ষেত্রে আমরা বলেছি যে প্রাইম রেটের থেকে, আচ্ছা প্রাইম রেটটা তো আমি বারবার বলছি যে এটা কি হলো, এটা সাধারণত নর্মালি ব্যাংকগুলো তার গ্রাহককে স্বল্পমেয়াদী যে ঋণগুলো দিয়ে থাকে তার যে হারটা সেটাকে আমরা প্রাইম রেট বলছি। এই প্রাইম রেটটা আসলে ক্রেডিট ওয়ার্দি যেই কোম্পানিগুলো আছে সেগুলো পেয়ে থাকে। ক্রেডিট ওয়ার্দি কথাটার মানে কি? মানে হলো তার পাস্ট পারফরমেন্স ভালো, সে খুব ভালো একজন ঋণ পরিশোধকারী, সে পরিশোধ করছে খুব মানে যেই যথাসময়ে সে পরিশোধ করছে, কোনো সমস্যা নেই। তো এই ধরনের কোম্পানিগুলোকে রিস্ক কম, সেই ক্ষেত্রে এই কোম্পানিগুলোকে কিন্তু প্রাইম রেটে দেওয়া হয়। আর যেই কোম্পানিগুলোকে ব্যাংক চেনে না, নতুন, তাদের ক্ষেত্রে একটু রিস্ক বেশি, এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য তারা কি করে, একটু বেশি হারে তারা লোন দিয়ে থাকে।
তাহলে এই প্রাইম সুদের হারের থেকে একটু বেশি হারে সুদ নির্ধারণ করা হচ্ছে এবং মেয়াদ পূর্তি পর্যন্ত কিন্তু একই রকমভাবে এই রেটগুলো থেকে যাচ্ছে, ঠিক আছে। আর আমাদের যেটা ভাসমান ঋণের হার, এই ক্ষেত্রে কী হচ্ছে, এখানেও প্রাইম রেটে প্রথমে মানে চুক্তির শুরুতে প্রাইম রেটের একটু বেশি হারে ঋণ সুদটা সেট হচ্ছে, সুদের হারটা সেট করা হচ্ছে, নির্ধারিত হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ম্যাচুরিটি আস্তে আস্তে এটা প্রাইম রেটের সমান হয়ে যায়, মানে আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এটা হলো আমাদের ভাসমান ঋণের হার। তাহলে আমরা জামানতবিহীন যেগুলো আমাদের ঋণ, সেগুলো আমরা দেখলাম, জামানতবিহীন ঋণগুলো। আচ্ছা, ঋণের ব্যয় নিয়ে আমরা একটু কথা বলি। এখানে আসলে ঋণের ব্যয় তো পার্সেন্টেজ, যেটা সুদের যে হারটা সেটাই ঋণের ব্যয়, ঠিক আছে। ঋণের ব্যয় আমরা কি বলবো, ঋণের ব্যয় হলো যদি আমি লোন করি 10% হারে লোন করলাম, তাহলে 10% যে সুদটা আমাকে দিতে হচ্ছে, এটাই আমাদের ব্যাংক ঋণের ব্যয়। আচ্ছা, এখন কথা হলো যে এটা যদি তোমাকে পার্সেন্টেজটা যদি বার্ষিক হারে না দেওয়া থাকে, যদি এমন হয় যে তোমাকে বলে দিচ্ছে যে এই পরিমাণ ঋণ দিতে হবে, অথবা 6 মাসে তাকে এই পার্সেন্টেজ দিতে হবে, পার্সেন্টেজটা যদি বার্ষিক হারে না থাকে তাহলে সেইটাকে আমরা বার্ষিক হারে নিয়ে আসব। মানে মোট কথা একটা প্যারামিটারে আমরা, কারণ আমাদের এই যে আমরা ঋণের ব্যয়টা আমরা বের করার চেষ্টা করছি, কেন চেষ্টা করছি, কারণ হলো আমাদের আসলে কম্পেয়ার করা দরকার হয়, তুলনা করতে হয়। আমরা যে অর্থায়নটা করব, আমাদের বিভিন্ন সোর্স আছে, এখন এই সোর্সগুলো কোথা থেকে আমাদের অর্থায়ন করলে আমাদের মূলধনের ব্যয়টা কম হবে, এটা আমরা কম্পেয়ার করতে চাই। এখন এটা কম্পেয়ার করতে হলে তোমাকে তো একটা প্যারামিটারের মধ্যে দাঁড় করাতে হবে। সেজন্য আমরা কি করি, আমরা এই ব্যাংক ঋণের যে ব্যয়টা আছে, এই ব্যয়টাকে আমরা শতকরা হারে এবং এটা বার্ষিক হারে, হ্যাঁ, শতকরা এবং বার্ষিক হারে, এইভাবে আমরা জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে করে আমরা কম্পেয়ার করতে পারি। এখন দেখো নর্মাল জিনিসটা কি, নর্মাল হলো আমরা নর্মালি বলি আমাদের ব্যাংক ঋণের ব্যয় আমরা কীভাবে বের করব, যদি এমনিতে পার্সেন্টেজ দেওয়া থাকলে তো কোনো কথা নেই, আর যদি বলা হয় যে না 30 দিনে তাকে এই পরিমাণ সুদ প্রদান করতে হবে, বা 6 মাসে তাকে এই পরিমাণ সুদ প্রদান করতে হবে, এরকম যদি থাকে, তাহলে আমরা ইন্টারেস্টটাকে এখানে দেখো আমরা একটু করে দিই, ডিফাইন করে দিই। আয় মানে হলো সুদের পরিমাণ, টাকায় সুদের পরিমাণ, যত সুদ তোমাকে দিতে হয়েছে এই সময়ের মধ্যে, হ্যাঁ। আর পি হলো আসল টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট। আমাদের ডিএম হলো ঋণের মেয়াদ, ঋণের মেয়াদ তোমাকে কত বলেছে, 60 দিন, 90 দিন, এরকম 180 দিন, যেভাবে বলে দেওয়া হয়েছে। অবশ্যই এটা 1 বছরের মধ্যে হবে, তাই না? আচ্ছা, এখানে দেখো একটু বোধহয় আমাদের এটা চেঞ্জ হয়ে গেল, উপরে ওটা 360 হবে, হ্যাঁ, জিরোটা নিচে চলে এসছে, জিরোটা নিচে চলে এসছে। আমাদের আই বাই পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্টের মধ্যে ইন্টারেস্ট অ্যামাউন্ট কতটুকু, সেটা 360 ডেজে, মানে 360 মানে হলো 1 বছরে আমরা বের করতে চাই। আমি তো গত ক্লাসে তোমাদের বলেছি যে এখানে আমরা 360 ডেজ ব্যবহার করছি, আমাদের আসলে তো 365 ডেজ, এটা কিন্তু অনার্স লেভেলে যে তোমরা 365ই পাবে সব বইতে, এবং তোমরা যদি কেউ ব্যবহার করো এটা অবশ্যই ভুল হবে না, ঠিক আছে, বরঞ্চ আরও ভালো সঠিক হবে আমার কাছে মনে হয়। তাহলে এটা উপরটা 360 হবে, হ্যাঁ, ইন্টু 360 ডিভাইডেড বাই ডিএম এবং ইন্টু 100। তার মানে কি, সেই যে ঐকিক নিয়মে আমার যে ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা আমি বলছি যে শতকরা যে আমার বের হলো যে পার্সেন্টেজটা, সেটা আমার ডিউরেশন যে ম্যাচুরিটি তার মধ্যে কত, সেটা 360 ডেজের মধ্যে কত, এবং সেটা 100 ডেজের মধ্যে আমরা বের করে দিতে চাচ্ছি। তাহলে ওই একদম ঐকিক নিয়মে যেভাবে আমি গত ক্লাসে দেখিয়েছি তোমাদের, যে ব্যবসা ঋণের ব্যয় যেভাবে আমরা বলছি একদম সেমই তো, তাই না? কোনো ডিফারেন্স আছে? তেমন কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, কথা হলো গত ক্লাসে একজনের প্রশ্ন ছিল যে আমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো করতে পারবো কিনা। না, অবশ্যই না, অবশ্যই না, তুমি অবশ্যই ফর্মুলা মুখস্থ করবে। কেন? এখন প্রশ্ন তো নিশ্চয়ই মনের মধ্যে এসছে যে কেন না, কেন প্রশ্ন, কারণটা কি? কারণটা হলো তুমি স্কুল লেভেলে শিখেছো ঐকিক নিয়ম বা ইউনিটারি লেভেল, এখন কলেজে আমি তোমাকে এটা রেফার করব। এখন তুমি কলেজে যেটা শিখবে সেটা তো আমি অনার্স লেভেলে যে তোমাকে বলবো, যদি কলেজে শিখে এসেছো ওই ফর্মুলাটা, এটাই আরেকটু অ্যাডভান্স লেভেল। ওই যে একটা কুদ্দুস ভাইতে একটা গান আছে না, যে এই দিন তো দিন নয় আরও দিন আছে, এই দিন তো নিয়ে যাবে সেই দিনেরও কাছে, তাই না? তাহলে এই যে আজকে তুমি যেই এটা শিখছো, আজকে যে তুমি ফর্মুলাটা শিখছো, এটা তো এখানেই শেষ না, এটা আরও অ্যাডভান্স লেভেলে শিখবে, আরও বিভিন্ন জায়গায় প্রয়োগ করবে। তখন ওই ঐকিক নিয়মে বসে থাকলে কি আমাদের পোষাবে? বলো, পোষাবে না। আমরা জাস্ট সূত্রটাকে বোঝার জন্য, যে সূত্রটা কোনো ভয়ঙ্কর সূত্র না, কোনো ভয়ঙ্কর ইতিহাসের পেছনে নাই, সেই খুব সিম্পল ঐকিক নিয়মটা আছে, সেটার জন্যই আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে সূত্রটা আমরা পেয়েছি, ঠিক আছে? কিন্তু অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে, ঐকিক নিয়ম ব্যবহার করলে হবে না।
আরেকটা প্রশ্ন তোমাদের ছিল, সেটা হলো এই যে আমরা যে এগুলো ইউজ করি যেমন আই, পি, ডিএম এগুলো ব্যবহার করেছি, এটা সবসময় একই রকম ব্যবহার করতে হবে কিনা, চলকগুলো একজন প্রশ্ন করে। আমি আশা করছি তোমরা এটাই হয়তো জানতে চেয়েছো। এটা আসলে কোনো বাধা ধরার নিয়ম নাই যে তোমাকে ইন্টারেস্ট আই ব্যবহার করতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট পি ব্যবহার করতে হবে, অনেক ক্ষেত্রে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট এও ব্যবহার করা হয়। তবে ইচ্ছা মতো ব্যবহার না করাই ভালো। হ্যাঁ, এক একটা বই হয়তো দু একটা বইতে একটু ডিফারেন্ট হতে পারে, তবে যে কোনো একটা বেসকে ধরে নেওয়া ভালো, যে কোনো একটা বই অনুসরণ করে ওভাবেই তুমি করবে, একদম নিজের ইচ্ছা মতো না করাটাই ভালো। হ্যাঁ, কারণ এটা তো আমাদের তুমি লিখছো, আমরা তো ইনফরমেশন প্রোভাইড করতে চাই, তাই না? আমরা কি করছি, আমরা ডিসিশন মেকিং করছি, আমাদের ইনফরমেশনটা আরেকজন বুঝবে। তাহলে তুমি ডিএম মানে যা বুঝাচ্ছ, আরেকজনকে ডিএম মানে তা বুঝতে হবে। তাই তুমি তোমার নিজের মতো করে করলে তো হবে না। এগুলো বইগুলোতে আমরা যেভাবে দেখছি সেভাবে করে নেওয়াটাই ভালো। তবে একদম এটা বলবো না যে যদি এভাবেই লিখতে হবে, অন্য বইতে অন্য কিছু থাকলে সেটা ভুল হবে, এটা বলা যাবে না। ঠিক আছে, এটা বলা যাবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখছি, আমি একটু দেখি কি বলেছে। ঋণের সুদ কি যেদিন ঋণ নেওয়া সেদিন প্রথম কিস্তি পরিশোধ করা লাগে, নাকি পরে করলে হয়, নাকি দুভাবে করা যায়? হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, একটু পরে এটা নিয়ে আমরা কথা বলবো, তুমি তখন উত্তরটা পেয়ে যাবে। আর কি প্রশ্ন ছিল? হ্যাঁ, এটাই ছিল। আচ্ছা, দেখি আমরা তাহলে আগাই। তাহলে এটা আমরা কি দেখলাম? এটা হলো যে আমাদের হয়তো ঋণের সুদের পরিমাণটা বলে দেওয়া নাই। ঠিক আছে, এখানে আমাদের ইন্টারেস্টের সুদের পরিমাণটা, সুদের হারটা বলা নাই, সুদের পরিমাণ বলেছে যে এই পরিমাণ সুদ। তাহলে সেটা আমাদের যে ডিউরেশন মেথডের মধ্যে বলেছে যে 6 মাসের মধ্যে এই সুদ দিতে হবে, এত টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট এত। তাহলে সেটাকে আমরা 1 বছর হিসেবে বার্ষিক হারে এবং শতকরা হিসেবে একটু বের করে নিব, যাতে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে এটা ব্যাংক ঋণের ব্যয় বের করা, এটা সিম্পল, এটা নর্মাল নিয়ম। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের যে এইমাত্র যে প্রশ্নটা করলো, এই যে আমাদের ব্যাংক ঋণের শর্তের মধ্যে অনেক কিছু থাকে। কখনো বলছে ক্ষতিপূরণ ব্যালেন্স রাখতে হবে, এই যে যেমন রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে কমিটমেন্ট ফি একটা ব্যাপার আছে। ঠিক আছে, আবার এই যে একজন প্রশ্ন করলো, ওর নাম কি, আকিব না? আমি কি ঠিক বলছি? আকিব সাদ মনে হয় নাম। ঠিক আছে, এখন কথা হলো যে এই যে সুদটা কখনো কোনো ব্যাংক বলছে যে বছরের প্রথমে দিতে হবে, শুরুতেই দিতে হবে। কেউ বলছে যে না, নর্মাল ক্ষেত্রে আমরা যদি কিছু বলা না থাকে আমরা বলি যে সুদটা বছর শেষে, মানে 1 বছর আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা ব্যবহার করেছি, তারপরে আমি সুদ দিয়েছি। ঠিক আছে, কিন্তু অনেক সময় শর্ত থাকে যে শুরুতেই সুদটা প্রদান করতে হয়, এটা শর্ত থাকে। এটা আর কিছুই না, আমাদের ব্যবসায়ী ঋণের ব্যয়টাকে বাড়িয়ে দেয়। আমরা এটা আলোচনা করছি, আজকেই আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো, ব্যাংক যখন ক্ষতিপূরণ ব্যালেন্স রাখার শর্ত আরোপ করে, এই যে এই মাত্রই বললাম ক্ষতিপূরণ ব্যালেন্স মানে কি, তুমি হয়তো 1 লাখ টাকা বা 10 লাখ টাকা ঋণ করেছো, ব্যাংক হয়তো বলছে যে, বা 1 লাখ টাকা ঋণ করেছো, ব্যাংক হয়তো বলছে যে না 1 লাখ টাকা পুরোটা না, ক্ষতিপূরণ ব্যালেন্স 5,000 টাকা রেখে দিতে হবে, বাকিটা তুমি নিতে পারবে। কিন্তু পরিশোধ কিন্তু তুমি সুদ প্রদান করছো কিন্তু পুরো অ্যামাউন্টের ওপরেই। বিভিন্ন কারণ আছে, হ্যাঁ, যে হয়তো তাকে মানে যেহেতু ক্রেডিট ওয়ার্দিনেস যদি না থাকে, একদম নিউ যদি হয়, এই ধরনের কোম্পানির ক্ষেত্রে এরকম শর্ত আরোপ করা হয়। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা কি করব? দেখো, তাহলে আমরা কি করছি, কে মানে বিএল মানে হলো আমাদের কি ব্যাংক ঋণ। ঠিক আছে, কে মূলধনের ব্যয়কে আমরা সবসময় কে দিয়ে প্রকাশ করি, সি না, সিকে আমরা কস্ট দিয়ে প্রকাশ করি, সেজন্য এটাকে আমরা মানে মূলধনের ব্যয়কে প্রকাশ করি। আচ্ছা, এখানে দেখো আমাদের আগে সূত্রে ছিল ইন্টারেস্ট ডিভাইড বাই প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখানে দেখো আমি আবার একটু লিখে দিই কি কি আছে। যেমন এখানে আমাদের নতুন হলো সিবি। ঠিক আছে, সিবিটা হলো নতুন, মানে কম্পেনসেটিং ব্যালেন্স। সিবি মানে হলো কম্পেনসেটিং ব্যালেন্স, ক্ষতিপূরণ ব্যালেন্স। আচ্ছা, এখন এখানে দেখো সুদের পরিমাণটা তো সেম, আমাদের ইন্টারেস্টের অ্যামাউন্টটা সেম, কিন্তু নিচে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা কেটে রাখা হচ্ছে। আমরা পরবর্তীতে একটা উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে তোমাদের একটু ক্লিয়ার হবে। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্সটা তুমি কেটে রাখছো, তাহলে কি ঋণের ব্যয়টা বেড়ে যাবে, তাই না? ঋণের ব্যয়টা, কারণ তুমি যে পরিমাণ যদি কম্পেনসেটিং ব্যালেন্স না রাখা হয়, তাহলে তুমি যে পরিমাণ অর্থায়ন করতে পারতে এখন তার থেকে কম করতে পারছো, কিন্তু সুদের পরিমাণ কিন্তু সেই পি এর উপরেই হবে। সুদটা কিন্তু পি মাইনাস সিবি এর উপর হবে না। ঠিক আছে, সুদ কিন্তু পি এর উপরে হচ্ছে, কিন্তু আমি ঋণটা ব্যবহার করতে পারছি মাত্র কম, মানে কম্পেনসেটিং ব্যালেন্স অ্যামাউন্টটা কম। তাহলে এই ক্ষেত্রে ঋণের ব্যয়টা বেড়ে যাবে। তাহলে আমাদের যদি কম্পেনসেটিং ব্যালেন্স থাকে, এই শর্ত যদি থাকে, তাহলে আমরা এভাবে আমাদের ফর্মুলাটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, একটা উদাহরণ আছে দেখো। একটি কোম্পানি ব্যাংক হতে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করে, এই শর্তে যে অবশ্যই তাকে 5,000 টাকা ক্ষতিপূরণ ব্যালেন্স বা কম্পেনসেটিং ব্যালেন্স রাখতে হবে। ঠিক আছে,
আচ্ছা, এখন দেখো তাহলে কোম্পানিটি বাস্তবে ঋণ পাচ্ছে কত? 95,000 টাকা। তাহলে কোম্পানিটি 10% হারে ঋণ নিয়েছে, বছর শেষে সুদ বাবদ প্রদান করবে, তাহলে কত টাকা দেখো? 10,000 টাকা। আমি বলেছিলাম যে পি এর উপরে কিন্তু সুদ হবে, সুদ কিন্তু আমাদের পি মাইনাস সিবি এর উপর হবে না। আচ্ছা, প্রশ্ন হলো ম্যাডাম আমাদের কি সিটি2, এটা তো আমি জানি না। ঠিক আছে, তুমি ক্লাস নিয়ে প্রশ্ন করো। এটা আসলে সিটি2 সিটি3 অর্ধবার্ষিকী পরীক্ষা হবে, এটা নিয়ে এখনো ডিসিশন হয়নি। ঠিক আছে, সিটি পরীক্ষা হবে, অর্ধবার্ষিকী পরীক্ষা হবে না, এগুলো নিবিড় কমিটির টিচাররা জানেন, এটা তাদের কাছে প্রশ্ন করতে হবে। আচ্ছা, আমরা আমাদের ইসে থাকি, আমরা টপিকের মধ্যে থাকি, হ্যাঁ, প্রশ্নগুলো টপিকের সাথে আমরা থাকি করি। তাহলে আমাদের কি হয়েছে যে কোম্পানিটি 10% হারে ঋণ প্রদান করতে হবে। তাহলে 1 লাখ টাকার উপরে 10% হারে যদি বলো, আমি 0.10 ব্যবহার করেছি, মানে 10 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, 10.10 তুমি 10 ডিভাইডেড বাই 100 ব্যবহার করতে পারো। এগুলো নিশ্চয়ই আমরা জানি, তাই না? এগুলো ছোট স্কুলে আমরা এগুলো শিখে এসেছি। তাহলে 10,000 টাকা। এখন দেখো তোমার ব্যবসায়ী ঋণের ব্যয় যদি নর্মালি বলো, একটাকে আমরা ঋণের ব্যয় আমরা যদি বলি মূলধনের ব্যয়, একটা হলো স্টেটেড, সুদের হার একটা স্টেট মানে বিবৃত, যেটা ব্যাংক বলছে, ব্যাংক তো বলছে তোমাকে 10% হারে ঋণ দিব। ঠিক আছে, দুই ব্যাংক কি বলছে, হয়তো ব্যাংক 1 ব্যাংক 2 দুই ব্যাংক কি বলছে যে আমিও 10% আমিও 10%, কিন্তু এর মাঝখান থেকে একজন আবার শর্ত জুড়ে দিয়েছে কি একটা কম্পেনসেটিং ব্যালেন্স রাখতে হবে। তাহলে যখন তুমি কম্পেনসেটিং ব্যালেন্স রাখছো, তখন কিন্তু তোমার এই সুদ যে ইফেক্টিভ যে ইন্টারেস্ট রেট, প্রকৃত যে ব্যয়, এই ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। দেখো কিভাবে, দেখো বেড়ে যাবে। এই যে দেখো কোম্পানি যে কার্যকরী সুদের হার কি আছে আমাদের এখানে, কোম্পানির কার্যকরী সুদের হার আমাদের কি আছে যে এই 10,000 ডিভাইডেড বাই 95,000 ইন্টু 100। তাহলে এটা তো আসলে হওয়ার কথা ছিল 10,000 ডিভাইডেড বাই 1 লাখ, তাহলে 10% হবে, কিন্তু 95,000 টাকা। দেখো আমার উত্তর এসেছে কি 10.53। ঠিক আছে, আমার 10.53 উত্তর এসেছে। তাহলে আমার কি হলো, কার্যকরী যে ঋণের ব্যয় এটা কিন্তু বেড়ে গেছে। তুমি ব্যাংক বলছে 10%, আসলে কিন্তু 10% নাই। আমাদের এই ব্যাংক ঋণের যে আমরা ব্যয়গুলো শিখছি, সেখানে উদ্দেশ্যই কিন্তু এটা যে আমি আসলে কত প্রদান করছি এটা আমাকে বুঝতে হবে, ব্যাংক তোমাকে বুঝিয়ে দিবে না। ব্যাংক কিন্তু ক্যালকুলেশন করে বলে দিবে না যে ভাই আপনার কিন্তু মূলধনের ব্যয় বেড়ে যাচ্ছে, এটা তোমাকেই বুঝতে হবে। ঠিক আছে, এই কারণে আমাদের এই কার্যকরী ইফেক্টিভ ইন্টারেস্ট রেটগুলো আমাদের বুঝতে হবে। প্রকৃত ব্যয়টা কি, প্রকৃত ব্যয় কি? প্রকৃত ব্যয় আমাদের স্টেটেড, ব্যাংক বলছে 10%, আসলে 10%-এ নাই, এটা আমাদের কি হয়েছে 10.53% হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আবার আসি, দেখো কি বলছে যে ব্যাংক ঋণের সুদ বছরের শুরুতে পরিশোধ করলে, আমাদের এর আগে যেটা ছিল এটা কিন্তু সাধারণত ইন্টারেস্টটা যখন বছরের শেষে, এটা হলো স্বাভাবিক সাধারণত যেই লোনগুলো আমরা দেখি, সেই লোনে কম্পেনসেটিং ব্যালেন্স যদি রাখা হয় তাহলে এভাবে আমরা করব। কিন্তু কখনো কখনো আমরা কি করছি, কখনো কখনো শুরুতে প্রদান করতে হয়, যেটা আকিব প্রশ্নটা করলে যে বছরের সুদ যদি বছরের শুরুতে পরিশোধ করে, সেক্ষেত্রে ব্যাংক ঋণের ব্যয় নির্ণয় করতে দেখো নিম্নোক্ত সুদ। এখানে দেখো এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস, তার সাথে সাথে কিন্তু আমরা ইন্টারেস্টটাও বাদ দিই। যদি এমন হয় যে কম্পেনসেটিং ব্যালেন্স রাখতে হবে না, তাহলে শুধু ইন্টারেস্ট বাদ দিব। তাহলে ঘটনাটা কি হলো, যে তুমি বছরের শুরুতে যদি তোমাকে সুদ প্রদান করতে হয়, যদি কোনো ব্যাংক বলে যে আপনাকে বছরের শুরুতে প্রদান করতে হবে, আর আরেকটা ব্যাংক বললো যে না বছরের নর্মালি যে বছরের শেষে প্রদান করতে হবে, তাহলে দুটো ব্যাংক কিন্তু একরকম তোমাকে প্রপোজাল দিচ্ছে না। ঠিক আছে, একই ধরনের সুদের হার তোমাকে প্রপোজাল করছে না। তাদের যে স্টেটেড, আমি বারবার বলছি যে ব্যাংকগুলো যেটা স্টেটেড, যেটা বিবৃত, যেটা তারা বলে, আর প্রকৃত হার, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা আমাদের বুঝে নিতে হবে। আমাদের ফিনান্সিয়াল অ্যানালিসিস আমরা যারা করছি, আমরা যারা ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট হব বা ফিনান্সিয়াল ম্যানেজার হব, আমাদের কাজই হলো যে প্রকৃত জিনিসগুলোতে বের করে আনা। ঠিক আছে, ওই এক এক লুক্রেটিভ অফার তো দিবেই ব্যাংক, তো মানে ওই যে দেখো না পেপারগুলোতে দেখো না যে রেট থাকে, ওখানে ছোট্ট একটা স্টার্ট দিয়ে নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য, তাই না? ওই শর্তের মধ্যে যে কত কিছু আছে তার সেটা আর কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে শর্তগুলোকে আমাদেরকে ধরতে হবে, শর্তগুলো ধরে নিয়ে আমরা আসলে কস্টটাকে বের করে নিতে চাই। ঠিক আছে, তাহলে কি হলো ঘটনাটা দেখো, তুমি তাহলে যেভাবেই সূত্রগুলো দেওয়া থাকুক না কেন, যেভাবেই শর্তগুলো দেওয়া থাকুক না কেন, মেন কথা হলো তুমি কতটুকু সুদ প্রদান করছো, বা সুদের সাথে সাথে কখনো কখনো কস্টও তোমাকে দিতে হবে, ব্যয়টাও তোমাকে প্রদান করতে হবে, বিভিন্ন ধরনের ব্যয় থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কতটুকু তোমার অর্থায়ন হয়েছে, তুমি কতটুকু তহবিল ব্যবহার করতে পেরেছো,
এই দুটোকে কম্পেয়ার যখন করবে সেটাকে বার্ষিক হারে শতকরা হারে যখন বের করে নিবে সেটাই তোমার মূলধনের ব্যয়। তাহলে তোমার যে শর্তগুলো আছে শর্তগুলো দেখে তুমি জাস্ট এই আয়ের জায়গায় আয়, পি এর জায়গায় পিটা বসাতে হবে। আয়ের সাথে সুদের সাথে আরও কিছু অ্যাড হতে পারে, আর পি এর থেকে আরও কিছু মাইনাস হতে পারে। ঠিক আছে, এটা হলো আমাদের কনসেপ্ট। আচ্ছা, আবার প্রশ্ন আছে, একটু দেখি আমি। r⁻n -1 দেওয়া। আচ্ছা, এগুলো হলো আমাদের যখন এটা কম্পাউন্ডিং হয়, আমরা এটা আসলে একদম নর্মালি চিন্তা করছি। ঠিক আছে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের কথা তুমি বলছো, এটা হলো যখন আমাদের বলছে যে কম্পাউন্ডিং, মানে হয়তো তাদের সাথে কিস্তিতে প্রদান করবে, হ্যাঁ কিস্তিতে সে প্রদান করবে, কিস্তির মধ্যে সুদ আছে, তখন এগুলো আমাদের জটিল, আমাদের যে হিসাবটা এটা। ঠিক আছে, আর এগুলো হলো আমরা নর্মালি বের করে নিচ্ছি যে প্রকৃত ব্যয়টা কত। আর যেহেতু স্বল্প মেয়াদি, তুমি যে সূত্রটা বলছো এটা আমাদের মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে 1 বছরের মধ্যে তো সব ঘটনাগুলো ঘটছে। এখানে সাধারণত এইভাবে কম্পাউন্ডিং আমরা খুব কমই পাবো, সিম্পলগুলোই পাবো। ঠিক আছে, এটাকে কি প্রিপেইড সিস্টেম বলা যায়? হ্যাঁ বলা যায়, এটাকে প্রিপেইড বলা যায়। এটাকে যদি লং টার্মে আমরা যাই তাহলে সেটাকে আমরা অ্যানুইটি ডিউ বলি, এরকম অনেক অনেক নাম বলা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ঋণের ব্যয়ের, যেটা ক্ষেত্রে সুদটাকে বছরের শুরুতে প্রদান করা হচ্ছে। তাহলে দেখো কি হলো, বছরের শুরুতে প্রদান করলে আর কিছুই না, কি হবে, ঋণের ব্যয়টা বেড়ে যাচ্ছে। দেখো একটা উদাহরণ আছে এখানে, একটি কোম্পানি ব্যাংক হতে 6 মাস মেয়াদি 10% সুদে 2 লাখ টাকা ঋণ গ্রহণ করেছে। তাহলে ঋণের সুদ বছরের শুরুতেই পরিশোধ করতে হবে। ঠিক আছে, বছরে পরিশোধ করতে হবে। ক্ষতিপূরণ ব্যালেন্স হলো 14%। কোম্পানিটি ঋণের ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা তো এভাবে আমাদের সূত্রটা লিখে নিব, এবং এখানে দেখো আমি একবারে দিয়ে দিয়েছি যে আমাদের এখানে সুদের পরিমাণ কত, 2 লাখ টাকা ইন্টু 10%, যেহেতু 6 মাসের জন্য। ঠিক আছে, 6 মাসের জন্য, সেই জন্য সেটা 10,000 টাকা আমাদের 10%, আমাদের 10% হারে 20,000 টাকা হয়, অর্ধেক হলে 10,000 টাকা। আসল আমাদের 2 লাখ টাকা, এবং ক্ষতিপূরণ ব্যালেন্স সিবি বলছে 2 লাখ টাকার উপরে 14%, 2 লাখ টাকার উপরে 14% হারে 28,000 টাকা এসেছে। আর ঋণের মেয়াদ দেওয়া আছে 6 মাস, সেটাকে আমরা দিনে বের করে নিলাম, যেহেতু এখানে আমরা দিন ব্যবহার করেছি। হ্যাঁ, তুমি দিন ব্যবহার না করলে এটা মাস দিয়েও করতে পারবে, এটা কোনো সমস্যা না আমাদের। সেক্ষেত্রে উপরে আমরা 12 ব্যবহার করব, নিচে 6 ব্যবহার করব। এগুলো তো আসলে আমার ধারণা আমাদের ছেলেরা এগুলো এতটুকু ছোটোখাটো জিনিসগুলো জানে না। এগুলো সব ঐকিক নিয়মের মধ্যে আমরা ছোটোবেলায় শতকরার যে অঙ্ক শিখেছি সেখানে আমরা শিখে এসেছি, যে আমরা যখন দিন ব্যবহার না করে মাস ব্যবহার করি, তখন ডিএম তুমি যদি মাসে ব্যবহার করো তাহলে তোমাকে উপরে 360 না ব্যবহার করে 12 মান্থস তুমি ব্যবহার করবে, এগুলো আমরা জানি। তাহলে দেখো ব্যাংক ঋণের ব্যয় আমাদের 12.35 এসেছে, সব কিছু আমরা বসিয়েছি, আমাদের 12.35 এসেছে। তাহলে এমনিতে তো ব্যবসায়ী ঋণের ব্যয় আমরা যদি বলো যে ব্যাংক তো বলেছে যে সুদ নিতে চান, আসেন 10% হারে সুদ। ঠিক আছে, তোমাকে ব্যাংক বলেছে যে হ্যাঁ আমরা অবশ্যই ঋণ দিই 10%, ওই ব্যাংকও দেয়, আমরাও দিই 10% হারে। কিন্তু সে দুটো শর্ত আরোপ করে দিয়েছে, একটা হলো কম্পেনসেটিং ব্যালেন্স রাখতে হবে, আর একটা বলেছে যে সুদটা বছরের প্রথমেই প্রদান করতে হবে। তাহলে দেখো সেই সুদের ব্যয় তোমার, সেই ঋণের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 12.35। এটা এমনিতে মনে হচ্ছে মানে মাত্র 2.35% ডিফারেন্স, কিন্তু এটা বড় অ্যামাউন্ট হলে এটা অনেক অ্যামাউন্ট, তাই না, অনেক অ্যামাউন্ট। তাহলে এটা আমাদের আরেকটা ব্যবসায়ী ঋণের ব্যয়ের একটা উদাহরণ। এরপরে আমরা যাই ঘূর্ণায়মান ঋণ। আমরা দেখলাম ঘূর্ণায়মান ঋণ। তাহলে ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে আমরা কি করবো, যে আমি বলেছি যে সুদের সাথে যদি অন্য কোনো খরচ আমাকে দিতে হয় তাহলে সেটা আমরা অ্যাড করে নেব। সরি, আচ্ছা, তাহলে সুদের সাথে আমরা প্রতিজ্ঞা ফিটা অ্যাড করে নিচ্ছি, যে এটা আমাকে এক্সট্রা দিতে হচ্ছে না, শুধু সুদ না, আমাকে এক্সট্রা দিতে হচ্ছে। আর ব্যবহৃত তহবিল, মানে এখানে আমি সরাসরি কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টটা লিখতে পারবো না, বা আসলে অ্যামাউন্টটা লিখতে পারছি না, কারণ তুমি তো পুরো অ্যামাউন্টটা ব্যবহার, তুমি তো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা দেখছো, তুমি কতটুকু ব্যবহার করেছো। আমি যে বলেছি যে তোমার ব্যবসায়ী ঋণে ব্যয় বের করতে হলে তুমি অ্যাকচুয়ালি কতটুকু তহবিল ব্যবহার করেছো, তুমি অর্থায়ন কতটুকু করেছো, তার জন্য তুমি তোমার কতটুকু খরচ হয়েছে, এটাই কম্পেয়ার। তুমি ব্যাংকের সাথে তোমার কি নিয়ে কথা হয়েছে এটা পরের কথা। ঠিক আছে, তাহলে এটা হলো বেসিক কথা। তাহলে দেখো ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে আমরা কি বলেছি, ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে বলেছি যে একটা অ্যামাউন্টের মধ্যে হয়তো সে পুরোটুকু ব্যবহার নাও করতে পারে। 10 লাখ টাকা লোন নেওয়া হয়েছে ঘূর্ণায়মান চুক্তির মাধ্যমে, তাহলে এখানে 6 লাখ টাকা ব্যবহৃত হয়েছে, 4 লাখ টাকা ব্যবহৃত হয়নি। তাহলে 6 লাখ টাকার উপরে সুদ প্রদান করতে হবে, 4 লাখ টাকার উপরে প্রতিজ্ঞা ফি ব্যবহার করতে হবে। কিন্তু তাকে তার কোম্পানি কিন্তু তার জন্য সে 6 লাখ টাকা অনলি ব্যবহার করেছে, তাহলে সেই ব্যবহৃত তহবিলটাই তার আমরা ধরে নিব। দেখো এখানে একটা উদাহরণ আমি দিয়েছি,
যে শামস কোম্পানি ব্যাংকের সাথে 10 লক্ষ টাকার ঘূর্ণায়মান ঋণ চুক্তি সম্পাদন করেছে। ঠিক আছে, ঋণ চুক্তি অনুযায়ী কোম্পানি গত বছর 6 লক্ষ টাকা উত্তোলন করেছে। আর সুদের হার 10% প্রতিজ্ঞা ফি হলো, প্রতিজ্ঞা ফি, বাধ্যবাধকতা ফি অথবা কমিটমেন্ট ফি, যে নামে আমরা বলি না কেন, এটা 1%। তাহলে আমার ব্যবসায় ঋণের ব্যয়টা আমরা দেখি, তাহলে বছরের সুদের পরিমাণ দেখো, আমরা যদি 10 লাখ টাকা বলি, মানে 6 লাখ টাকার উপরে আমরা সুদ দিব, তাহলে 10% হারে 60,000 টাকা। এটা বছরে বার্ষিক বলা আছে। বাধ্যবাধকতা ফি এই বাকি যে 4 লাখ, 10 লাখ মাইনাস 6 লাখ, 4 লাখ টাকার উপরে 1% হার। ঠিক আছে, ওটা ছিল 10% হারে, এটা হলো 1%। প্রতিজ্ঞা ফি সবসময় এরকমই থাকে, খুব সামান্য পরিমাণে থাকে। এটা তো আসলে ব্যাংক করবে, কারণ ব্যাংকে তো তুমি অকুপাই করে রেখেছো, ব্যাংকে তুমি বলছো যে, কারণ ব্যাংক তো তোমার জন্য এটাকে যদি অ্যাভেলেবেল না করতো, সে তো চাইলে এটা অন্য কাউকে প্রদান করতে পারছে না, বা অন্য কোনো কাজে লাগাতে পারছে না, তাই না? সেই কারণে তাকে তো একটা কিছু চার্জ করতেই হবে, তাহলে সে প্রতিজ্ঞা ফি চার্জ করছে। তাহলে 1%, দেখো 4 লাখ টাকা আসছে। আচ্ছা, আর ঘূর্ণায়মান ঋণের কার্যকরী সুদের হার বা ঋণের ব্যয় আমরা তাহলে কীভাবে বের করবো? 60,000 টাকা হলো সুদ, 4,000 টাকা হলো প্রতিজ্ঞা ফি, আর নিচে হলো 6 লাখ টাকা। 6 লাখ টাকা সে ব্যবহার করেছে, তাহলে দেখো 10.76। ঠিক আছে, এটা তার ব্যবসায় ঋণের ব্যয় হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো একটা উদাহরণ আছে যেটার মধ্যে দুটোই আছে, হ্যাঁ, সব কিছুই আছে। দেখো কি আছে। এবিসি লিমিটেড একটি ব্যাংকের সাথে ঘূর্ণায়মান ঋণ চুক্তি করেছে। তারা ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিতে পারে শতকরা 12 টাকা সুদে, কিন্তু তাদের যে কোনো তহবিলের উপর যা তারা ঋণ নিয়েছে চুক্তিটির অধীনে 10% ক্ষতিপূরণ ব্যালেন্স দিতে হবে। ঠিক আছে, যেই অ্যামাউন্টটা সে গ্রহণ করবে দিতে হবে, তার উপর 0.5% বাধ্যবাধকতা ফি, ঠিক আছে, দিতে হবে ঋণের অব্যবহৃত অংশের জন্য। যদি এবিসি কোম্পানি এই চুক্তির অধীনে 4 লাখ টাকা পুরো একটি বছরের ঋণ নিয়ে থাকে, তাহলে প্রকৃত ঋণের ব্যয়টা কত, এটা আমরা দেখব। তাহলে এখানে কি বলেছে যে, আগে আমাদের শুধু রিভলভিং ক্রেডিটে শুধু আমরা বলেছি এখানে শুধু আমাদের কমিটমেন্ট ফিটা অ্যাড করে, এখানে আবার কম্পেনসেটিং ব্যালেন্সও আছে, এটাও রাখতে হবে। তার মানে কি আমাদের আরও বেড়ে গেল, ঋণের ব্যয় আরও বেড়ে গেল। দেখো, তাহলে সুদের পরিমাণ আমাদের 4 লাখ টাকার উপরে 12%, 48,000 টাকা, 4 12 48, 48,000 টাকা। আর আমাদের বাধ্যবাধকতা ফি 4 লাখ, 10 লাখ মাইনাস 4 লাখ, তাহলে 6 লাখ টাকা রইল। তার উপরে 0.5%, 5% মানে যে 0.005, এটা তো অবশ্যই তোমরা জানো, বুঝতেই পারছো, 3,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের বাধ্যবাধকতা ফি এসেছে 3,000 টাকা, তাহলে আর 48,000 টাকা হলো আমাদের বছরের সুদের পরিমাণ। তাহলে ঋণ কত, ঋণের ব্যয়টা কত? তাহলে ঋণের ব্যয় তো আমাদের 48,000 টাকা সুদও দিয়েছি, আমরা বাধ্যবাধকতা ফিও দিয়েছি, আবার কম্পেনসেটিং ব্যালেন্সও কিন্তু আবার রাখতে হয়েছে। তাহলে দেখো ক্ষতিপূরণ ব্যালেন্স কত রাখতে হয়েছে। ক্ষতিপূরণ ব্যালেন্স হলো যতটুকু আমি নিয়েছি তার উপরে 10%, মানে কি বলা আছে, তাদের যে কোনো তহবিলের উপর যা তারা ঋণ নিয়েছে চুক্তিটির অধীনে, সেটা 10% ক্ষতিপূরণ ব্যালেন্স দিতে হবে। এটা কিন্তু আমরা 10 লাখ টাকার উপরে ক্ষতিপূরণ ব্যালেন্স দিব না। হ্যাঁ, এটা ব্যাংকের তো একটা উদ্দেশ্য আছে, ব্যাংক তো রিস্কটাকে অ্যাভয়েড করার জন্যই এই ক্ষতিপূরণ ব্যালেন্সগুলো রেখে থাকে। তাহলে 10 লাখ টাকার উপরে কিন্তু ক্ষতিপূরণ ব্যালেন্স কাউন্ট হবে না, আমরা কাউন্ট করছি হলো যতটুকু ঋণ নিয়েছে তার থেকে আমরা ক্ষতিপূরণ ব্যালেন্সটাকে কাউন্ট করে নিচ্ছি। তাহলে সেটার হলো 10% সে রাখছে, তার 40,000 টাকা রাখছে। তাহলে আসলে সে ব্যবহার করতে পেরেছে কতটুকু অংশ? আসলে সে ব্যবহার করতে পেরেছে 4 লাখ মাইনাস 40,000, তার মানে 36,000। ঠিক আছে, তাহলে দেখো প্রকৃত ঋণের ব্যয় আমাদের উপরে আসছে 48,000 প্লাস 3,000, আর নিচে আমরা দেখছি 4 লাখ মাইনাস 40,000। দেখো 14.17, আর এমনি যদি বলো তাহলে তো 10%। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের কিন্তু আমরা ব্যবসায়ী ঋণের ব্যয়গুলো আমরা এভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। সবসময় মাথায় রাখবে যে আমি কি দিচ্ছি, এই ঋণটা প্রদান করতে আমার ঠিক কি কি খরচ হচ্ছে, সেই খরচটাকে আমি ধরবো। আর নিচে আমাদের যেটাকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট বলছি, সেই প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি আসলে কতটুকু অ্যামাউন্ট আমি পেয়েছি, ব্যবহার করতে পেরেছি, কতটুকু তহবিল আমি ব্যবহার করতে পেরেছি, এটা হলো মেইন কনসেপ্ট। সেটাকে আমরা বার্ষিক হারে এবং শতকরা হারে প্রকাশ করব। ঠিক আছে, এটা হলো মেইন কনসেপ্ট। আর বাকি সূত্রগুলো তো সেভাবে আমরা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এটা নতুন কোনো সিচুয়েশন হলে তুমিও একটা সূত্র তৈরি করে নিতে পারবে।
আচ্ছা, এরপরে আসো জামানতযুক্ত ঋণ। আমি আশা করছি জামানত বিহীনের যে ঋণের বিভিন্ন এগুলো অনেক উদাহরণ হতে পারে। আমরা কয়েকটা আমরা যেগুলো খুব প্রচলিত, খুব ব্যবহৃত হয় ব্যাংকগুলোতে, সাধারণত সব ঋণ গ্রহীতা এগুলোর মাধ্যমে ঋণ নিয়ে থাকে স্বল্প মেয়াদী, সেগুলো আমরা দেখিয়েছি। আচ্ছা, জামানতযুক্ত ঋণ যেটা আমাদের সিকিউরড লোন, এখানে জামানত রাখা হচ্ছে। একদম প্রথমেই আছে দেখো, প্রাপ্য বিল জামানত রেখে ব্যাংক ঋণ। প্রাপ্য বিল মানে কি, আমাদের বিক্রয় করেছি ধারে, সেখানে আমাদের তাহলে কি তৈরি হয়েছে, আমাদের দেনাদার তৈরি হয়েছে, ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবল যেটা আমরা বলি, আমাদের দেনাদার তৈরি হয়েছে। এবং এই দেনাদার যখন আমাদের নোট ইস্যু করছে, হ্যাঁ, যে সে টাকাটা পরিশোধ করবে, হয়তো 30 দিন বা 20 দিনের মধ্যে টাকাটা পরিশোধ, সেটাকে আমরা প্রাপ্য বিল বলি। অনেক সময় কিন্তু এই দেনাদারকেও আমরা জামানত রাখতে পারি, যদি প্রাপ্য বিল না থাকে দেনাদারকেও জামানত রাখা যেতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আমাদের। তাহলে ব্যাংক লোন বাই প্লেজিং অ্যাকাউন্টস রিসিভেবল, বা এখানে আমাদের আসলে নোটস রিসিভেবল হবে, যদি আমরা প্রাপ্য বিল বলি তাহলে নোটস রিসিভেবল হবে, অ্যাকাউন্ট রিসিভেবলও হতে পারে জামানত রেখে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি হলো, একেবারেই যে আমাদের যে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, যে সে যদি নোট ইস্যু করুক বা না করুক, তাকে আমরা জামানত হিসেবে রাখতে পারি। তার মানে কি, যে যদি আমাদের ব্যাংক যে ঋণ যদি আমরা পরিশোধ করতে না পারি, তাহলে ব্যাংক তাদের কাছ থেকে টাকা আদায় করে নেবে, ঠিক আছে, এভাবে। বা আমরা যদি আমরা না পারি, আর এমনি নর্মালি ক্ষেত্রে কী হবে, যে কোম্পানি এই প্রাপ্য বিল থেকে যখন টাকাটা পাবে তখনই সে পরিশোধ করবে, এভাবে। মানে জাস্ট জামানত হিসেবে আমি প্রাপ্য বিল রাখছি। আর টার্মস অ্যান্ড কন্ডিশন তো যেটা আমরা বললাম আগে, আমরা যে লোনের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েছি সেই একই রকম, কিন্তু শুধুমাত্র জামানত হিসেবে আমি প্রাপ্য বিল জামানত রাখছি। যেটা প্রাপ্য বিলও হতে পারে, সেটা দেনাদারে হতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল যেটা। আচ্ছা, আরেকটা আছে ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং টার্মটা আমি আশা করি তোমরা জানো। ফ্যাক্টরিংটা কি, এটা ডিসকাউন্টিং করা হয়, ঠিক আছে, প্রাপ্য বিলটা ব্যাংকে ভাঙানো হয়, ঠিক আছে, একদম নর্মাল বাংলা ভাষা যেটা, সেটা ভাঙানো হয় কি, হয়তো তোমার কাছে একটা প্রাপ্য বিল আছে 10 লাখ টাকার, তুমি 10,000 টাকার, তুমি হয়তো বলছো যে না, এটা 9,800 টাকায় আমি বিক্রি করে দিলাম, হ্যাঁ, ভাঙিয়ে ফেললাম। তাহলে ব্যাংকের এটা সুবিধাটা কি, হয়তো 20 দিনের আছে, তুমি 10 দিন আগেই হয়তো এটা ভাঙিয়ে ফেলছো, তাহলে ব্যাংকের আয়টা কোথায়, ব্যাংক হয়তো 10 দিন পরে সে টাকাটা সে আবার মানে সে কালেক্ট করে নিবে, এবং সে কিন্তু 10,000 টাকায় কালেক্ট করবে, তাহলে সে এই 10 দিনের জন্য 200 টাকা তার ইনকাম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এভাবে ফ্যাক্টরিং করা হয়। এখন এটাকে ব্যাংক ঋণ আমরা বলছি, কিন্তু আসলে বেসিক হলো এটা হলো অর্থায়ন করা, মানে আমি অর্থ সংগ্রহ করছি, কারণ এটার রিস্কটা কিন্তু অনেকাংশে চলে যায় ব্যাংকের উপরেই, কারণ ব্যাংক এটা কালেকশনটা সংগ্রহ করবে, সে যে দেনাদারের কাছ থেকে সংগ্রহ করবে। তবে কথা থাকে এটাই, শর্ত এটাই, হয়তো এই কারণে এটা ব্যাংক ঋণ নাম হয়েছে, যে শর্ত এটাই যে যদি ব্যাংক আমাদের এই যার কাছ থেকে আমি টাকা পাবো, আমার যে দেনাদার, প্রাপ্য বিল আমি যে ক্ষেত্রে ভাঙিয়েছি, সে যদি ব্যাংক যদি সে তার কাছ থেকে সংগ্রহ করতে না পারে, তাহলে আলটিমেটলি কিন্তু আমাকে প্রদান করতে হবে। এবং এটা আমরা অফ ব্যালেন্স শিট আইটেম আমরা যেটা বলি, অফ ব্যালেন্স শিট আইটেমের মধ্যে আমরা কিন্তু দেখিয়ে রাখি, আমরা কিন্তু এই অ্যামাউন্টগুলো রাখি, হ্যাঁ, যে অফ ব্যালেন্স শিট আইটেমের মধ্যে যে আমাদের কিছু ডিসকাউন্টিং আছে, মানে এগুলো আমাদের সম্ভাব্য দায় তৈরি হতে পারে এরকমভাবে। আচ্ছা, তাহলে আমাদের এটা ফ্যাক্টরিংয়ের মাধ্যমে, মানে তাহলে কি, আমরা সরাসরি ভাঙিয়ে আমাদের প্রাপ্য বিলটা ব্যাংকের কাছে আমরা ভাঙালাম, বাট্টায় আমরা বিক্রি করলাম, তাহলে তার মাধ্যমে আমরা ঋণ সংগ্রহ করতে পারি বা আমাদের অর্থ সংগ্রহ করতে পারি। আচ্ছা, এরপরে দেখো আছে যে মজুদ পণ্য বন্ধক রেখে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। আমাদের ইনভেন্টরি কোলেটারাল লোন, আমরা ইনভেন্টরিকে রাখছি কোলেটারাল, এটা মজুদ পণ্য, এটা তোমার ফিনিশ প্রোডাক্ট হতে পারে, র মেটেরিয়াল হতে পারে। তবে সাধারণত ওই মজুদ পণ্যগুলি আমরা বন্ধক রাখি যেই মজুদ পণ্যগুলো মার্কেটেবল, মানে যেটা একটা বাজার মূল্য আছে, সেই মজুদ পণ্যগুলোই অ্যাকসেপ্টেবল বলা যায়, মানে গ্রহণযোগ্যতা আছে ব্যাংকের কাছে, যেটাকে তুমি রাখছো, এটাকে তুমি মজুদ হিসেবে রাখছো। আচ্ছা, আমাদের বিভিন্ন রকম কিন্তু আছে, হ্যাঁ, এখানে কি বলছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট মজুদ বন্ধ রেখে আমরা স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে থাকি। আচ্ছা, বিভিন্ন রকম আমরা একটু পড়ে নিই, দেখো, যেমন ভাসমান বন্ধক ঋণ, ফ্লোটিং ইনভেন্টরি লোন। এই ক্ষেত্রে কি হয় দেখো, এটা ক্ষেত্রে মানে একজন ঋণ গ্রহীতা তার যা মজুদ আছে তার সব মজুদের ওপরই একটা বন্ধক রাখা হয়, মানে এখানে আলাদা করে মজুদগুলো কাউন্টেবল না, একটা দুটো করে কাউন্ট করতে পারছে না ব্যাংক, হ্যাঁ, কারণ ব্যাংক বন্ধক রাখা মানে কি, ব্যাংকের একটা কন্ট্রোল চলে আসবে, তো সেরকম কন্ট্রোল কিন্তু নিয়ন্ত্রণ সে করতে পারছে না, যে কোনটা বিক্রি হচ্ছে কোনটা হচ্ছে না, সেরকম পারছে না।
সেক্ষেত্রে কি হচ্ছে যে সাধারণত চাল ডালের যে মানে মুদি দোকানের যে আইটেমগুলো আছে এগুলোই সাধারণত আমরা বলবো যে এই ধরনের ক্ষেত্রে এই মজুদ মজুদ পণ্য যেটা বন্ধক রাখা হয় এখানে যেহেতু ব্যাংক সেভাবে কাউন্ট করতে পারছে না যে মজুদের সংখ্যা কত, পরিমাণ কত, একটা মোটামুটি একটা ধারণা করা হয় এবং সেটা গড় একটা হার ধরা হয় যে এরকম অ্যাভারেজ এরকম হবে। এবং যে ঋণ যেটা প্রদান করা হয় সেটা কিন্তু অ্যাভারেজ রেটের কম দেওয়া হয় আর কি, 50%-এরও কম ঋণ তারা অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। আরেকটা ব্যাপার এখানে আমরা দেখব যে বন্ধকটা এটা অনেক সময় দেখা যায় যে সাপোর্টিভ, হ্যাঁ এটা সাপোর্টিভ মানে অন্য হয়তো কিছু বন্ধক রেখে তার সাথে এটাও একটা সাপোর্ট হিসেবে। আচ্ছা, এখানে যদি টাকায় আদায় করতে না পারে তাহলে কি উল্টা আমাকে চার্জ করবে? চার্জ করে মানে প্রদান করতে হয়, মানে পুরো অ্যামাউন্টে, মানে তুমি যে 9,800 টাকায় কিনেছিলে তাকে প্রদান করেছিল তাকে কিন্তু পুরো অ্যামাউন্টটাই আবার সেই মানে 10,000 টাকায় তাকে প্রদান করে দিতে হবে। আচ্ছা, আমাদের সময় একটু শেষ, আমি পরে তোমাদের প্রশ্নগুলো পড়ে আনসার করে দেবো, ঠিক আছে, ইনবক্সে আমি করে দেবো। আমরা একটু শেষ করার চেষ্টা করি। দেখো, ভাসমান বন্ধক যেটা আমি বললাম যে এটা সাধারণত দেখা যায় কি যে কোল্যাটারাল হিসেবে যে রাখছে এটা একদম এটার উপরে ভরসা করে লোন দিচ্ছে না, এটা হয়তো সাপোর্টিং হিসেবে এটা রাখছে, হ্যাঁ, এবং এটার যে অ্যামাউন্টটা থাকে, যে ভ্যালুয়েশনটা থাকে তার 50%-এর কম হিসাবটা ধরা হয় যে লোন দেওয়ার ক্ষেত্রে। এটা আমাদের ভাসমান, মানে এই ক্ষেত্রে আমরা কি বলছি, এটা উপরে এখানে ব্যাংকের কন্ট্রোলটা, নিয়ন্ত্রণটা এই মজুদের উপরে কম থাকে, এখানে কি বিক্রি হচ্ছে কম থাকে। আরেকটা আমাদের চ্যাটল মর্গেজ আমরা যেটাকে বলতে পারি, এখানে চয় জফলা আকার একটা দিলে মনে হয় ভালো হবে, চ্যাটল মর্গেজ উচ্চারণটা। এক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে, মানে একদম মজুদটাকে ব্যাংক কাউন্ট করতে পারে, যে হ্যাঁ একদম স্পেসিফাই করতে পারে যে এই মজুদ আছে। এখানে ব্যাংকের কনসেন্ট বা সম্মতি ছাড়া যিনি ঋণ গ্রহীতা তিনি কিন্তু মজুদ বিক্রি করতে পারেন না। কিন্তু আমরা ভাসমান বন্ধকের ক্ষেত্রে আমরা দেখব যে সে ইচ্ছা মতো বিক্রি করতে পারে, বিক্রি করে টাকাটা দিবে। কিন্তু এই ক্ষেত্রে যিনি ঋণ গ্রহীতা তিনি কিন্তু ব্যাংকের বা ঋণদাতার কনসেন্ট ছাড়া বা যেটাকে আমরা বলি সম্মতি ছাড়া সে এটা বিক্রি করতে পারে না, বিক্রি করে টাকা তো দিবে। তাহলে আমাদের ফ্লোটিং আর চ্যাটেলের মধ্যে পার্থক্যই এখানে, যে ফ্লোটিংয়ের ক্ষেত্রে আমরা যে মজুদটা আছে সেটাকে কাউন্ট করতে পারছি না, আনকাউন্টেবল, আর আমাদের চ্যাটেলের ক্ষেত্রে এটা কাউন্টেবল, এটা স্পেসিফাই করা যায় যে এই প্রোডাক্টটা এরকম, ঠিক আছে, আলাদা করে করা যায়। আচ্ছা, আরেকটা হলো ট্রাস্ট রসিদ, ট্রাস্ট রিসিভ ইনভেন্টরি লোন। এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এখানে যিনি ঋণ, এটা সাধারণত আমি উদাহরণটা দিয়ে একটু বলি, যেমন ফার্নিচার অথবা কার যেটা আছে, কার কোম্পানি, এরা কিন্তু এখানে এই ঘটনাটা ঘটে ব্যবসার ক্ষেত্রে। এখানে কি হয়, কার যিনি ম্যানুফ্যাকচার করছেন তিনি তো ডিলারের মাধ্যমে সেল করছেন, তাহলে ডিলারের কাছে তিনি যখন কারটা প্রোভাইড করছেন বা শিপমেন্ট করে দিচ্ছেন, তখন কোনো আর্থিক প্রতিষ্ঠান তাকে সেটা পরিশোধ করে দেয়, মানে ম্যানুফ্যাকচারকে পরিশোধ করে দেয়, এবং ডিলার কি করে, একটা ট্রাস্ট রসিদ ব্যাংকে দিচ্ছে যে এরকম একটা ইনভেন্টরি এখানে আছে, এবং সেখানে একদম ডিটেলস থাকে, কারের কি মডেল, কত টাকা, কেমন দেখতে, মানে কিভাবে বিক্রি হবে, সব কিছু লেখা থাকে। এবং এখানে পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, আর্থিক প্রতিষ্ঠানের কনসার্ন ছাড়া সম্মতি ছাড়া বিক্রি করতে পারবে না। এবং এটা পিরিয়ডিক একটা অডিটও হচ্ছে, হ্যাঁ, পিরিয়ডিক একটা অডিট হচ্ছে, ব্যাংক এসে কিছুদিন পর সে এসে করছে যে ঠিক আছে, যেইটার জন্য যেই গাড়িটা বন্ধক রেখে লোন দেওয়া হয়েছিল বা যে গাড়ির মূল্য পরিশোধ করা হয়েছে সেটা বিক্রয় হয়েছে কিনা, বিক্রয় হলে টাকাটা এসেছে কিনা, মানে মোট কথা হলো একদম যে গাড়ির জন্য গাড়ির টাকা পরিশোধ করা হয়েছে ম্যানুফ্যাকচারকে, সেই গাড়িটা বিক্রি হলে সেই টাকাটা চলে যেতে হবে ব্যাংকের কাছে, হ্যাঁ, অন্য কোনো সোর্সের জন্য ওয়েট করা যাবে না, ওই গাড়ি থেকেই টাকাটা চলে যেতে হবে ব্যাংকের কাছে যে পরিমাণ পরিশোধ করা হয়েছে, আর বাকিটা প্রফিটের টাকাটা তো রয়ে গেল। এবং নতুন করে গাড়ি আসলে নতুন করে এগ্রিমেন্ট হবে, ঠিক আছে, এভাবে সাধারণত ট্রাস্ট রসিদগুলো আমরা দেখে থাকি, ঠিক আছে। আর এরপরে আছে আমাদের দেখো গুদাম রসিদ ঋণ, ওয়্যারহাউস রিসিভ লোন, যেটা আমাদের গুদাম রসিদ ঋণের ক্ষেত্রে এটা হলো একটা আমরা দেখবো যে এখানে দেখো রকম আছে, টার্মিনাল গুদাম রসিদ। এখানে টার্মিনাল গুদাম রসিদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সরকারি বা পাবলিক কোনো গুদামে পণ্যটা রাখা হয়, এবং এটা পুরোপুরি যিনি ঋণদাতা তার নিয়ন্ত্রণে থাকে। যখন যিনি ঋণ গ্রহীতা যিনি প্রোডাক্টটা সেল করছেন, তখন যিনি মানে যেখানে পণ্যটা গুদামজাত করা হয়েছে সেই গুদামের যারা প্রশাসনে আছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন তারা কিন্তু এই ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া সেটা তারা ছাড় দেন না, ঠিক আছে, ছাড় দেন না। তাহলে এভাবে টার্মিনাল গুদাম, মানে এটা হলো
যিনি ঋণ গ্রহীতা তার গুদাম থাকছে না, এটা বাইরে কোনো পাবলিক বা কোনো গভর্নমেন্ট গুদামে এটা থাকছে। আচ্ছা, এই গুদাম রসিদ ঋণের মধ্যে আরেকটা আছে, সেটা হলো একটা হলো টার্মিনাল ওয়্যারহাউস রিসিপ্ট লোন, আরেকটা হলো মাঠ পর্যায়ে, ঠিক আছে, ফিল্ড, আমাদের ফিল্ড ওয়্যারহাউস রিসিপ্ট লোন। এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা দেখব যে আমাদের এখানে হয়তো যিনি ঋণ গ্রহীতা তার যে গুদাম আছে সেখানেই একটা আয়োজন হচ্ছে। মানে এটা আসলে বড় বড় যে মেশিনারিজগুলো আছে, বড় বড় যদি এমন হয় যে যেটা ঋণ যেটাকে বন্ধক রেখে, যে প্রোডাক্টটাকে পণ্যটাকে বন্ধক রেখে ঋণ দেওয়া হলো, এটা যদি মুভেবল না হয়, যেটা আজকে ওখানে কালকে ওখানে এভাবে মুভ করা যাচ্ছে না, বড় বড় মেশিনারিজগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারবো এখানে যেটা হয় যে যিনি ঋণ গ্রহীতা তার স্পেসেই, তার গুদামের স্পেসে একটা জায়গাকে আলাদা করে আইডেন্টিফাই করা হয় এবং তৃতীয় কোনো পক্ষ, মানে অন্য কোনো কোম্পানি সেটার দেখাশোনার দায়িত্ব নেয়, তার দায়িত্বে থাকে, তিনি নিয়ন্ত্রণ করে। এবং এই তৃতীয় যিনি ব্যক্তি তিনি কিন্তু ঋণদাতার পক্ষ হয়ে তিনি এটা নিয়ন্ত্রণ করে। এবং ঋণদাতা যখন বলে যে হ্যাঁ ঠিক আছে এখন তুমি এটাকে ছেড়ে দাও, তখন সেটা ঋণ গ্রহীতাকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমরা বিভিন্ন উদাহরণ দেখবো, আরও উদাহরণ হতে পারে। আমি আগেই তোমাদের বলেছি এগুলো কিন্তু সব উদাহরণ, এগুলো কিন্তু ক্লাসিফিকেশন না। আমাদের ক্লাসিফিকেশন হলো মজুদ পণ্য বন্ধক রেখে, তার মধ্যে আমরা বিভিন্ন উদাহরণগুলো আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখো একটা আছে, প্রশ্ন আছে, এটা দিয়ে আজকে আমরা শেষ করার চেষ্টা করি। ক্লাসের সময় বোধহয় প্রায় শেষের দিকে নাকি? আচ্ছা, আমরা এটা একটু দেখি। দেখো বলছে, দেখো তুমি এফসি লিমিটেড নামক একটি ওষুধ কোম্পানি আর্থিক ব্যবস্থাপক, ব্যবসায়িক, এটা একটি বোর্ডের প্রশ্ন, ব্যবসায়িক প্রয়োজনে তোমরা কোম্পানি এমবি লিমিটেডের নিকট হতে 2.5 নিট 60 শর্তে ধারে কিছু পণ্য ক্রয় করেছো। এটা কি আমাদের ব্যবসায়ী ঋণ না? ব্যবসায়ী ঋণ এরকম শর্ত থাকে। তুমি বাটার সুযোগ গ্রহণ করার জন্য ব্যাংক হতে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছো। ব্যাংক ঋণের সুদের হার 18%। পরবর্তীতে এমবি লিমিটেড পণ্যের মূল্য পরিশোধের সময় 10% বৃদ্ধি করে। এখন দেখো আমাদের প্রশ্ন হলো, প্রথম হলো ব্যবসায়ী ঋণ কি? আমরা দেখো একটা তাহলে একটু আমি বলে নিই আমাদের শর্তটা কি। আমরা যদি 15 দিনের মধ্যে পরিশোধ করি আমরা 2.5% আমার ডিসকাউন্ট পাবো, আর না হলে আমাকে 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে, এবং আমাদের আরেকটা অপশন আছে এখানে যে ব্যাংকের ঋণ তুমি গ্রহণ করতে পারো 18%। আর প্রশ্নটা হলো আমরা করতে পারবো কিনা। যে কতে আছে ব্যবসায়ী ঋণ কি? ব্যবসায়ী ঋণ তো আমরা জানি, ব্যবসায়ী ঋণ আমাদের কি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যেটা ধারে গ্রহণ করে থাকি। আরেকটা প্রশ্ন ছিল কি, আমাদের এটা স্বতঃস্ফূর্ত অর্থায়ন কেন? আমরা কেন এটা স্বতঃস্ফূর্ত অর্থায়ন, এটার জন্য আলাদা করে কোনো এগ্রিমেন্ট নাই, ব্যাংকের কোনো আনুষ্ঠানিকতা নাই, এটা আমাদের যে ক্রয় বিক্রয়ের যে নর্মাল যে পরিচালন কাজ তার মধ্যেখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে, সেজন্য এটা স্বতঃস্ফূর্ত অর্থায়ন। কি বলা হয়েছে? ব্যবসায়ী স্বাভাবিক কার্যক্রম হতে ব্যবসায়ী ঋণের সৃষ্টি হয়, বিধায় এটা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে, এবং বাকিতে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মূলত ব্যবসায়ী ঋণের সৃষ্টি করা ব্যবসায়ী একটি দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম, এই জন্য এটাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলছে। আচ্ছা, এবার আসলে আমরা অঙ্কে আসি। এখানে এই যে সূত্রটা আমরা ব্যবহার করব, ফর্মুলাটা তো তোমরা আশা করি সবাই মুখস্থ করেছো। আমরা যদি বসিয়ে দিই সিডিআর, এখানে ক্যাশ ডিসকাউন্টেড রেট হলো আমাদের 2.5, সিপি মানে ক্রেডিট পিরিয়ড আমাদের 60 দিন, ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড হলো আমাদের 15 ডেজ 15 দিন, আর ব্যবসায়ী ঋণের ব্যয় আমরা বের করব। দেখো এই যে আমি বসিয়েছি সব কিছু, সিডিআর কত 2.5, সিডিআর 2.5, আমাদের 360 ডেজ আমরা ধরেছি, আর আমাদের সিপি হলো 60, ডিপি হলো 15 ধরলাম। দেখো আমাদের 20.51। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল, কনসেপ্টটা ছিল কি যে সে ব্যাংক ঋণ গ্রহণ করেছে। হ্যাঁ, তাহলে কি সে ব্যাংক ঋণ গ্রহণ করবে? আমরা কি ব্যয়টা দেখে, আমরা যদি প্রশ্ন আসে আমাদের যে সে কি ব্যাংক ঋণ গ্রহণ করে তারপরে পরিশোধ করবে, এমন যদি হয় যে এই যে 15 দিনের মধ্যে তাকে পরিশোধ করতে হবে, এই টাকাটা হয়তো তার কাছে হাতে নেই, এখন তাহলে সে কি ব্যাংক ঋণের মাধ্যমে অর্থটা সংগ্রহ করে এই ডিসকাউন্টটা সে নিবে, এই সুবিধাটা নিবে? আমাদের প্রশ্ন যদি এরকম হয় তাহলে আমরা কি বলবো? অবশ্যই নিবে। কেন? কারণ হলো আমাদের ব্যাংক ঋণের ব্যয় হলো 18%, আর এখানে আমরা দেখছি 20.51%। তাহলে আমাদের ব্যাংক ঋণের ব্যয় তো কম, এখানে একটা সেভিং হয়ে যাচ্ছে না, 2%, মানে মতো আমার 2% না, লেস দেন 2% আমাদের সেভিং হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য আমরা কি করব? হ্যাঁ, আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে আমরা এই সুবিধাটা আমরা গ্রহণ করব। আর ঘতে উত্তরটা ছিল যে এটা যদি টাইম পিরিয়ডটা যদি এক্সটেন্ড করে, মানে 60-এর জায়গায় 70 হয়, 10 দিন যদি এক্সটেন্ড করে তাহলে কি হবে? তাহলে আমাদের সিডিআর তো সেই সেমই হলো, সিপি আর হলো আমাদের 70 দিন হয়ে গেল, ডিপি 15 দিনই আছে।
ব্যবসায়ী ঋণের ব্যয় দেখো, এখানে দেখো আমাদের ব্যবসায়ী ঋণের ব্যয় ক্রেডিট পিরিয়ড এক্সটেন্ড হলেই কিন্তু ব্যবসায়ী যত এটা ক্রেডিট পিরিয়ড বড় হবে তত তোমার ব্যবসায়ী ঋণের ব্যয়টা কমে কমে আসতে থাকবে। তাহলে এখানে দেখো 16.78%। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে এখন কি সে ব্যাংক ঋণ গ্রহণ করবে, অবশ্যই গ্রহণ করবে না। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে কি ঘটনা, যে আগে তো ছিল কি 20.51%, কিন্তু ব্যাংক ঋণের ব্যয় ছিল 18%। তাহলে অবশ্যই সে ব্যাংক থেকে গ্রহণ করে সে এই ক্রেডিট পিরিয়ডের যে ডিসকাউন্ট পিরিয়ডের যে অফারটা সেটা সে গ্রহণ করবে। কিন্তু যখন এই ক্রেডিট পিরিয়ডটাই তোমাকে এক্সটেন্ড করে দিয়ে দিচ্ছে, এটাই হলো 70 দিন, তখন কিন্তু আর আমাদের ব্যাংক ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ওই ডিসকাউন্ট আমরা আর নিতে যাচ্ছি না কেন, ব্যাংক থেকে যদি আমি ঋণ নিয়ে ডিসকাউন্টটা পিরিয়ডটা আমরা গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সেটা কস্টলি হয়ে যাবে, কারণ ব্যাংক ঋণের ব্যয়টা বেশি। ঠিক আছে, আমি তোমাদেরকে বারবারই কিন্তু একটা কথা বলেছি যে আমরা ব্যাংক ঋণের ব্যয়টাকে আমরা একটা প্যারামিটারে আনতে চাই। কেন? কারণ হলো আমরা কম্পেয়ার করতে চাই। প্যারামিটার মানে কি, একটা বার্ষিক হারে এবং শতকরা হারে আমরা এটা বের করি। বার্ষিক শতকরা হারে কত, এটা আমরা বের করতে চাই। কেন বের করতে চাই, সেই উত্তরটা কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কারণ আমরা কম্পেয়ার করছি, এরকম বিভিন্ন সিচুয়েশন থাকবে, সিচুয়েশনে আমরা এটা কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, যাতে করে আমরা বুঝতে পারবো যে আমরা কোন সুযোগটা গ্রহণ করব, কোন সুযোগটা গ্রহণ করব না। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আমি শেষ করছি। আমি আশা করছি বুঝতে পারছো। যাদের প্রশ্ন উত্তর আমি দিতে পারিনি, আমি চেষ্টা করব ইনবক্স করে দিতে, অথবা আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে সে পর্যন্ত আমি শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি।